হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের টেক নিউজে এমন কিছু টপিক আমি আপনাদের জন্য তুলে এনেছি না আপনারা ভাবতে পারবেন না। সুতরাং কমেন্ট বক্সের টাইম স্ট্যাম্পের দিকে নজর না দিয়ে পুরো টেক নিউজটা এনজয় করতে থাকুন। ভিডিও শেষে গিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রথমেই বলবো আজকে অ্যাপেলের আইফোনের কথা। আইফোনে একটা নতুন আপডেট রোল আউট করা হয়েছে, iOS 14.6, এবং সেই আপডেটে কিন্তু ব্যাটারি ড্রেন প্রবলেম আসছে। অনেকেই আপডেটটা নিজেদের ফোনে ইনস্টল করার পর থেকে কিন্তু টুইটারে তারা ক্লেম করেই চলেছে যে এই আপডেটের পর তাদের অনেকটা ব্যাটারি ড্রেন হচ্ছে। অর্থাৎ আপনাদের মধ্যে যদি কেউ iOS ডিভাইস ইউজ করে থাকেন তাহলে এই আপডেটটা করার আগে অবশ্যই একবার ভেবে দেখবেন। এছাড়াও আইফোন 13 সিরিজ যেটা আসবে, হয়তো এবছরই লঞ্চ করবে যদি সবকিছু পরিবেশ ঠিকঠাক থাকে। সেই আইফোন 13 সিরিজের 3টে ফোনে কি সাইজের ব্যাটারি হবে, কত ক্যাপাসিটির ব্যাটারি হবে, সেটাও আজকে সামনে চলে এসছে। সমস্তটা বলবো, তার আগে নিজের প্রমোশনটা করে দিই। লাইক করার কথা বলে দিয়েছি, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন টেক আপডেট, কিছু আনকাট মোমেন্ট সবার আগে পাওয়ার জন্য। আসুন শুরু করি। আমরা কথা বলছিলাম আইফোন 13 সিরিজকে নিয়ে। আইফোন 13 সিরিজের 4টে ফোন হবে, আইফোন 13 প্রো ম্যাক্স, আইফোন 13 প্রো, আইফোন 13 এবং আইফোন 13 মিনি। এবং এই 4টে ফোনের কি ব্যাটারি সাইজ হবে চলুন আমরা দেখে নিই। আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটাই হবে সব থেকে বড় ব্যাটারি, 4352 mAh এর। না, আমরা কখনোই কিন্তু অ্যাপেলের কাছ থেকে 5000, 6000, 7000 mAh এর ব্যাটারি এক্সপেক্ট করতে পারি না। এতদিন পর্যন্ত ছোট ব্যাটারি দিয়ে অ্যাপেল কাজ চালিয়েছিল, অবশেষে 4000 ক্রস করেছে, এটাই অনেক। এরপরে যে আইফোন 13 এবং 13 প্রো ফোনটা হবে সেখানে থাকবে 3095 mAh এর ব্যাটারি, আইফোন 13 মিনিতে থাকবে 2406 mAh এর ব্যাটারি। যাই হোক না কেন, আইফোন 13 সিরিজের জন্য আমরা অধীর আগ্রহে ওয়েট করে আছি। এরপরে খুবই একটা ইন্টারেস্টিং আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আবারও মহাকাশে যাচ্ছে জল ভালুকরা। না, ভাল্লুকের কথা বলছি বলে ওই বড় বড় প্রাণীগুলোকে মহাকাশে পাঠানো হবে এমন ভাবার কোনো কারণ নেই। এই জল ভালুক হচ্ছে এক ধরনের ছোট্ট আণুবীক্ষণিক জীব যার নাম হচ্ছে টার্ডিগ্রেড। এই টার্ডিগ্রেডকে মহাকাশে পাঠানোর কারণ হচ্ছে এই টার্ডিগ্রেড এমন এক বিরল প্রাণী যাকে কিন্তু মারা যায় না। এই টার্ডিগ্রেড মোটামুটি 150 ডিগ্রি সেলসিয়াস থেকে চরম শূন্যের কাছাকাছি তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে, -178 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু এই টার্ডিগ্রেড বেঁচে থাকে। এবং এই জন্যই কিন্তু তাদেরকে বেছে নেওয়া হয়েছে মহাকাশের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য। বৃহস্পতিবার রাত 11টার সময় ভারতীয় সময়ের কথা বলছি, নাসার যে কেনেডি স্পেস সেন্টার আছে সেখান থেকে স্পেসএক্স এর মহাকাশযান ড্রাগন তাদের নিয়ে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। দেখা যাক তারপরে বৈজ্ঞানিক পরীক্ষার ফল কি আসে, রিসার্চে কি বেরোয়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলেই জানেন ভারতবর্ষের বাজারে 4G অভ্যুত্থান কিন্তু শুরু হয়েছিল রিলায়েন্স জিওর হাত ধরে। অবশেষে হয়তো 5G অভ্যুত্থানও ওই রিলায়েন্সই শুরু করবে, কারণ 24শে জুন রিলায়েন্সের তরফ থেকে একটা লঞ্চ ইভেন্ট রাখা হয়েছে। লঞ্চ ইভেন্টটা সেখানে একটা বিবৃতি প্রকাশ করা হবে এবং 5G ফোন হয়তো সেই দিনই ভারতবর্ষের বাজারে লঞ্চ করা হবে। জিওর তরফ থেকে সব থেকে কম প্রাইস পয়েন্টে একটা 5G, ওই 3 থেকে 4000 টাকা হয়তো দাম হবে। এছাড়াও জিও বুক অ্যানাউন্সমেন্টও হতে পারে। এছাড়াও জিও কবে 5G নেটওয়ার্ক রোল আউট করবে, জিও কি পরীক্ষা নিরীক্ষা করবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা বৈঠক বা সাংবাদিক সম্মেলন এই ধরনের অনুষ্ঠিত হবে। দেখা যাক, ভারতবর্ষের বাজারের জন্য সবাই এক্সাইটেড কবে 5G রোল আউট হয়। আপনারা এই মুহূর্তে ইউটিউব দেখছেন, কি ঠিক বললাম তো? দেখেছেন তো আমার ক্যালমা? এই ইউটিউবে দুটো আপডেট রোল আউট হয়েছে। একটা হচ্ছে ইউটিউবের লুপ ভিডিও। আমরা ডেস্কটপে কিন্তু এই ধরনের ফিচার্স অলরেডি দেখে ফেলেছি। ধরুন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন, আপনার অন্য একটা অ্যাপ্লিকেশনে কাজ পড়লো, সেক্ষেত্রে জাস্ট আপনি ইউটিউবটা মিনিমাইজ করবেন, ওই যে ভিডিওটা আপনি দেখছিলেন সেই ভিডিওটা কিন্তু আপনার স্ক্রিনে ছোট্ট করে দেখাবে। হ্যাঁ, বিভিন্ন কাস্টমাইজ ওএসে কিন্তু এখনই দেখা যায়, তবে এটা কিন্তু ইউটিউবের একদম ডিফল্ট ফিচার্স। এছাড়াও ইউটিউব আরও একটা ফিচার্স রোল আউট করেছে, ট্রিম ভিডিও। ধরুন আমার এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওর 1 থেকে 2 মিনিট এই অংশটুকু আপনি আপনার কোনো বন্ধুকে পাঠাতে চাইছেন, তাহলে আপনি কিন্তু এখন সেই অপশনটা ঠিক ভিডিওর নিচে ট্রিম অপশানে পেয়ে যাবেন। এই 1 থেকে 2 মিনিটই আপনি পাঠাতে পারবেন। এর জন্য আপনাকে পুরো ভিডিওটা আপনার বন্ধুকে পাঠানোর দরকার নেই। ইউটিউবের তরফ থেকে এই দুটো আপডেট কেমন লাগলো অবশ্যই জানান। আজকে গুগলের বিরুদ্ধে একটা সাংঘাতিক অভিযোগ উঠেছে। এর আগেও এই ধরনের অভিযোগ এসেছিল এবং গুগল কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে এবং বিভিন্ন ধরনের ফাইন কিন্তু তারা জমা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ছোট্ট অ্যারিজোনা রাষ্ট্রে কিন্তু গুগলের বিরুদ্ধে এই কেস করা হয়েছে এবং বলা হচ্ছে গুগল নাকি ইচ্ছা করেই তার ডেভেলপারদের বলেছিল এই ফাঁকটা রাখতে, যাতে আপনি দেখেন যে লোকেশন অপশনটা অফ রয়েছে কিন্তু কোম্পানি এটাকে ট্র্যাক করতে পারে, কোনোভাবেই আপনি আপনার লোকেশনকে হাইড করতে পারবেন না। এখন দেখা যাক গুগল যদি দোষী সাব্যস্ত হয়, গুগলকে কিন্তু আবার $10,000 ফাইন ভরতে হবে। আমরা কাকে বিশ্বাস করব বলুন তো, অ্যাপেল না গুগলকে? এরপর আমরা চলে আসবো স্মার্টফোনের খবরে। Asus ROG Phone 5 কিছুদিন আগে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করলো। ওই ফোনটার কিন্তু একটা লাইটার ভার্সন চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে, যদিও এখনো মডেল নাম্বার কনফার্ম নয়।
আসুসের এই নতুন ফোনটি চায়নার টিনা সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড রয়েছে। 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর রয়েছে এবং 3840 mAh এর ব্যাটারি রয়েছে। মোটামুটি একটু অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে আসুসের তরফ থেকে আরও একটি গেমিং ফোন। এরপর আমরা কথা বলবো ইনফিনিক্সকে নিয়ে। ইনফিনিক্স 7 জুন ভারতবর্ষের বাজারে লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স নোট 10 সিরিজ। দুটো স্মার্টফোন তারা লঞ্চ করবে, ইনফিনিক্স নোট 10 এবং নোট 10 প্রো। একটাই মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর থাকবে, আরেকটায় থাকবে মিডিয়াটেকের হিলিও G95। এখনো পর্যন্ত প্রাইস পয়েন্ট কি হবে জানা যায়নি। শোনা যাচ্ছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, 90 হার্জের রিফ্রেশ রেট থাকবে, ট্রিপল রিয়ার এবং কোয়াড রিয়ার ক্যামেরা থাকবে। দেখা যাক এই ফোনগুলোর সম্পর্কে আকর্ষণ রয়েছে। এবং ঠিক তার একদিন পরেই কিন্তু ভারতবর্ষের বাজারে আরও একটা লঞ্চ ইভেন্ট রয়েছে। কি লঞ্চ ইভেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখে। এরপর আমরা কথা বলবো OnePlus কে নিয়ে। OnePlus ক্রিপ্টোকারেন্সি আনতে চলেছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম অ্যাপেলও কিন্তু ক্রিপ্টোকারেন্সির দিকে একটা ইন্টারেস্ট দেখিয়েছিল। অবশেষে OnePlusও শোনা যাচ্ছে এই ধরনের একটা ক্রিপ্টোকারেন্সির দিকে এগোবে, কারণ OnePlus ওয়ালেট বলে একটা নতুন কিন্তু সমীক্ষায় নাম বেরিয়ে এসছে, যার থেকে এটা আমরা আন্দাজ করছি। এখনো পর্যন্ত অফিসিয়াল কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই। অন্যদিকে OnePlus 90 এই ফোনটা লঞ্চ করবে, যদিও OnePlus 90 Pro বলে কোনো রকম ফোন লঞ্চ করছে না। এই বছর আমরা শুধু পাবো OnePlus 90। আজকে এই ফোনটার একদম ডিসপ্লে কি হবে সামনে চলে এসেছে। এখানে শোনা যাচ্ছে LTPO ডিসপ্লে ইউজ করা হবে, যেটা স্যামসাং এর ডিসপ্লে। এর সঙ্গে সঙ্গে ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে থাকবে, 120 হার্জের ভ্যারিয়েবল রিফ্রেশ রেট থাকবে। অর্থাৎ আপনারা যখন ফোনটা ইউজ করবেন না সেটা 10 রিফ্রেশ রেটে চলে আসবে, আবার যখন ফোনটা ইউজ করতে যাবেন সেটা কিন্তু 120 হার্জ পর্যন্ত পিক আপ নেবে। তবে এই মুহূর্তে সব থেকে বেশি ইন্টারেস্ট তৈরি হচ্ছে যে ফোনটাকে নিয়ে, OnePlus NordCE। আজকে যেটুকু খবর এসছে এই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাক থাকবে, সেটা অফিসিয়ালি কনফার্মেশন পেয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে এখানে কোনো রকম ডুয়েল স্পিকার থাকছে না, সিঙ্গেল স্পিকার থাকছে। OnePlus এর যেটা ঐতিহ্য অ্যালার্ট স্লাইডার, সেটাও কিন্তু এই ফোনে থাকছে না। এছাড়াও ব্যাক প্যানেল যে ফ্রেমটা হবে, প্রত্যেকটা জিনিস এখানে পলিকার্বনেট দিয়ে তৈরি হবে। OnePlus আস্তে আস্তে হারিয়ে যাবে আমার যা মনে হয়। অবশেষে গুগলের সাথে হাত মেলাতে চলেছে স্যামসাং। আমরা অনেকদিন আগেই কিন্তু আপনাদের সাথে টেক নিউজে শেয়ার করেছিলাম গুগলও কিন্তু তাদের ফোল্ডিং ফোন লঞ্চ করবে। আজকে লেটেস্ট রিপোর্ট বলছে গুগল যে ফোল্ডিং ফোনটা লঞ্চ করবে সেখানে তারা আলট্রা থিন গ্লাস ইউজ করবে। এর সঙ্গে সঙ্গে এই যে ডিসপ্লেটা সেটা হবে স্যামসাং এর ডিসপ্লে। এখন দেখা যাক গুগলের পারফরমেন্স, গুগলের অপটিমাইজেশন, স্যামসাং এর ডিসপ্লে, গুগল কিন্তু জাস্ট কাঁপিয়ে দেবে। ফোল্ডিং ফোনের যখন কথা উঠলেই তখন স্যামসাংই বা বাদ যায় কেন? আগের দিনই বলছিলাম স্যামসাং যে জেড ফ্লিপ 3 ফোনটা লঞ্চ করবে তার বেজেল কতটা পাতলা হবে। আজকে একদম আইস ইউনিভার্স এর ছবি সামনে নিয়ে চলে এসেছেন। সত্যিই বেজেল খুবই পাতলা, তবে যে পাঞ্চ হোলটা সেটা কিন্তু আমার কাছে যথেষ্ট বড় লাগছে। এটা আরও একটু ছোট করা যেত। এছাড়াও লেটস গো ডিজিটালের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটার ব্যাক প্যানেলের ছবি কেমন হবে। তো দেখা যাক, এই ধরনের ডিজাইন অবশ্যই আকর্ষণীয়। স্যামসাং এর তরফ থেকে একটি সেমি ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং গ্যালাক্সি A82। আমরা ভেবেছিলাম প্যান্ডামিকের জন্য এই ফোনটার লঞ্চ ডেট পিছিয়ে যাবে, কিন্তু আজকে এই ফোনটার একটা টিজার ভিডিও সামনে চলে এসেছে এবং যা দেখে বোঝা যাচ্ছে এই ফোনটা হয়তো সামনের মাসের দিকে বা এই মাসেও লঞ্চ করলে করতে পারে। এই ফোনটা স্পেসিফিকেশন বলছি না, এটার উপর অলরেডি একটা ভিডিও আছে, আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। এরপরে আসবো বাংলাদেশের বন্ধুদের জন্য একটা খবরে। বাংলাদেশে মোটরোলা আজকে তাদের আরও একটি নতুন ফোন লঞ্চ করলো, মোটো G10, এবং দাম রাখা হলো 14,599 টাকা। কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর রয়েছে, অবশ্যই ওভার প্রাইসড। তবে হ্যাঁ, মোটরোলার যারা স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশান। এরপর আমরা কথা বলবো শাওমিকে নিয়ে। Mi 11 আলট্রা শাওমির তরফ থেকে সব থেকে ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস। অলরেডি ভারতবর্ষের বাজারে লঞ্চ হয়ে গেছে, 1 মাস হতে চললো, এখনও তার ফার্স্ট সেল শুরু হয়নি। আজকে শাওমি অফিসিয়ালি বলছে যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সিচুয়েশন ঠিকঠাক নেই, এই ফোনটার তাই জন্য সেল করা সম্ভব হচ্ছে না। এই সবই একটা বাহানা, শুধুমাত্র মানুষকে ধরে রাখা হলো। যখন ফোনটা লঞ্চ করবে কিছুটা হাইপ তৈরি করা হলো। এই যে আমার শাওমি আজকে 3টে প্রজেক্টের ট্রেডমার্ক ফাইল করেছে, শাওমি মোটরস, শাওমি অটো এবং শাওমি পাওয়ার। এর থেকেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি শাওমি ভবিষ্যতে ইলেকট্রিক কার ভিকেল প্রজেক্টে নাম লেখাবে। তো দেখা যাক, আমরা ওয়েট করব। এরপরে সবশেষে আসবো রিয়েলমির খবরে। রিয়েলমি আগামীকাল লঞ্চ করতে চলেছে রিয়েলমি GT গ্লোবাল ভ্যারিয়েন্ট। আজকে এই ফোনটার একদম ফার্স্ট লুক সামনে চলে এসছে, চাইনার ভার্সানের মতোই দেখতে লাগছে, তবে জাস্ট পেছনের দিকে আরও একটু ব্যান্ডিং দেখা যাচ্ছে, যেটা গ্লোবাল ভ্যারিয়েন্টে প্রত্যেকটা ফোনেই থাকে। আপনারও ফোন যদি গ্লোবাল ভ্যারিয়েন্ট হয় দেখবেন ওই ব্র্যান্ডিংটা রয়েছে। তো দেখা যাক এই ফোনটা কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। এরপরে আজকের দিনের সব থেকে বড় খবর, রিয়েলমি একটা 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে যার দাম হবে $100 কম। হ্যাঁ, রিয়েলমির তরফ থেকে একটা টিজার পেজ প্রকাশ করা হয়েছে এবং আগামীকালই তারা টেক সামিটে কিন্তু এই ফোনটার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবে। সেটা ভারতবর্ষের প্রাইস কারেন্সিতে এলে মোটামুটি 7 থেকে 7,500 টাকার আশেপাশে দাঁড়ায় এবং বাংলাদেশে গেলে মোটামুটি 11 থেকে 12,000 টাকার আশেপাশে দাঁড়ায়। এবং এই প্রাইস পয়েন্টে রিয়েলমি যদি 5G ডিভাইস দিতে পারে তাহলে অবশ্যই কামাল হয়ে যাবে। আমরা কিন্তু 5Gর দিকে আরও এক ধাপ
এগিয়ে যাবে। সো বন্ধুরা, আজকের টেক আলোচনা পর্ব তাহলে এখানে শেষ করি। এতক্ষণে লাইক বাটনটা নিশ্চয়ই প্রেস করে দিয়েছেন, তাহলে আর লাইকের কথাই যাচ্ছি না। যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা এবং তার পাশাপাশি অল নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি। এটা কেন হচ্ছে বস? আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক আছে। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পড়বে, এবং আজকে এই বন্ধুর কমেন্টটা আমি পিক করেছি কারণ এইটা নিয়ে কিন্তু আপনাদের মনের মধ্যে অনেক কনফিউশন তৈরি হচ্ছে। ফাইজাল আহমেদ, দাদা বিদেশ থেকে ইউজ করে আনা ফোন কি আনঅফিসিয়াল ফোন? এটা নিয়ে অনেকেই আপনারা বুঝতে পারছেন না যে কোন ফোনগুলো আনঅফিসিয়াল ফোন, বা আপনার দাদা বা ভাই হয়তো বিদেশে থাকে, সে একটা আপনার জন্য ফোন কিনে রেখেছে, এখনো পর্যন্ত বাংলাদেশে তিনি নিয়ে আসেননি ফোনটা, সেটা কি আনঅফিসিয়াল ফোন? হ্যাঁ, আপনি বাংলাদেশের বাজারে আছেন, বাংলাদেশের মোবাইলের সিম ইউজ করছেন, তবে সেই সিমের রেজিস্ট্রেশন যদি হয়ে যায়, ফোনটার রেজিস্ট্রেশন যদি হয়ে যায়, তবে সেটা অফিসিয়াল ফোন। না হলে ধরুন এখনো পর্যন্ত বাংলাদেশের সিম আপনি ওখানে ইউজ করেননি, তাহলে সেটা কিন্তু আনঅফিসিয়ালি থেকে যাচ্ছে। আপনার দেশের বাজারে আসবে, সেটাই সিম পড়বে, এবং সিম ভরার সঙ্গে সঙ্গে আপনার ওই মোবাইলটা কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে বাংলাদেশে বা বিটিআরসির সাইটে, তারপরে সেটা অফিসিয়াল গণ্য হবে। না হলে ওই ফোনটা আপনার দাদা কিনে রাখুক, ভাই কিনে রাখুক, আনঅফিসিয়াল ফোন ব্যান হয়ে যাওয়ার পর সে যদি ওই ফোনটা নিয়ে বাংলাদেশে আসে, তারপরে যদি আপনি সিম ভরেন, তাহলে কিন্তু ওই ফোনটা আনঅফিসিয়াল, সেটা কিন্তু বিটিআরসির যে রেজিস্টার্ড সাইট আছে সেখানে পাওয়া যাবে না। আশা করছি এতক্ষণে আপনাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এরপরও যদি কোশ্চেন থাকে অবশ্যই করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। দেখা হবে।